প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার হচ্ছে কি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস। প্রতি রোববার থেকে বায়োলজি ক্লাস, আজকে তোমাদের সাথে আমার কেমিস্ট্রি ক্লাস। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। আশা করি তোমরা সবাই পড়েছো। দু একজন আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাথ গুলো পাঠিয়েছো, তো বাকিরা নিশ্চয়ই নিজে নিজে পড়েছো বা বাসায় খাতায় তোমাদের সবার খাতায় করা আছে, আমি ধরে নিলাম। কারণ তোমাদের অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। যারা ক্লাস 9 বা 10-এ আছো দুজনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কেমিস্ট্রি, যেহেতু এটা ম্যাথ টাইপের একটা চ্যাপ্টার। তো গত ক্লাসে আমরা মোলার আয়তন পর্যন্ত পড়েছিলাম। মোলার আয়তনের তিনটে সূত্র আমরা পড়েছিলাম কি কি? n equals to w/1, n equals to v by 24/22.4। এটা কি 22.4 হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপে সব গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। তারপর n equals to হচ্ছে n by 6.023 into 10^23। আমরা একটু পরে গত ক্লাসটা শেষ করেছিলাম। ওখানে কিছু ম্যাথ আছে, আমরা সময় স্বল্পতার জন্য ম্যাথগুলো করতে পারিনি, আজকে সেখান থেকে শুরু করছি। এছাড়া আজকে আমরা আর কি পড়বো? আমরা পড়বো হচ্ছে মোলার দ্রবণ, মোলারিটি। কিভাবে মোলার দ্রবণ তৈরি করব বা কত মোলারের দ্রবণ তৈরি করব। মোলারিটি হচ্ছে কত মোলারের দ্রবণ আমরা তৈরি করব, সেটাই হচ্ছে মোলারিটি। এরপর হচ্ছে যৌগে উপস্থিত মোলের শতকরা সংযুতি, মানে হচ্ছে ধরো CH4 মিথেন। তো মিথেনে কি কি আছে? কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, কিন্তু শতকরা পরিমাণ কত সেটা কিন্তু আমরা কেউ জানি না। কার্বন কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, এটা কিন্তু আমরা জানি না। আজকে আমরা এটাই জানবো যে যৌগে উপস্থিত মোলের শতকরা সংযুতি। তারপর হচ্ছে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত, এদের মধ্যে রিলেশনটা কি? শতকরা সংযুতির সাথে স্থূল সংকেতের সম্পর্কটা কি সেটা পড়বো। স্থূল সংকেত মানে কি? স্থূল সংকেত আমরা পড়েছিলাম আণবিক সংকেত, গাঠনিক সংকেত, এই দুটো কিন্তু একটা ক্লাসে পড়েছিলাম। আর স্থূল সংকেত ওটারই মতো একটা জিনিস। আণবিক সংকেত হচ্ছে কি? যেমন ধরো হাইড্রোজেন পারক্সাইডের আণবিক সংকেত হচ্ছে এটা H2O2। কিন্তু যদি আমি স্থূল সংকেত লিখতে যাই, এখানেও টু এখানেও টু, তাহলে টু চলে গেলে HO। আবার ধরো মিথেন, বেনজিন C6H6, এটা হচ্ছে কি আণবিক সংকেত। এর স্থূল সংকেত কি হবে? CH, A66 চলে যাবে, এটাই হচ্ছে স্থূল সংকেত। অর্থাৎ আমি যখন তাকে কি আকারে প্রকাশ করব, তাকে একটা আদর্শ প্যারামিটার। আমি ধরো স্থূল সংকেত কিভাবে বলবো তোমাদেরকে, আমি ডেফিনিশনটা। স্থূল সংকেত হচ্ছে আণবিক সংকেতকে যখন আমি একটা আচ্ছা আমি মনে আসলে তোমাদেরকে স্থূল সংকেতের ডেফিনিশনটা দিয়ে দিব। এমনিতে তোমরা নিশ্চয়ই বুঝেছো স্থূল সংকেতটা কি। আমি ডেফিনিশনটা আস্তে আস্তে পড়াতে মনে করছি, আর আসলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে। দেখো একটা উদাহরণে দেওয়া আছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। কার্বন ডাইঅক্সাইড কি একটা যৌগ, তাহলে 1 লিটারে আদর্শ তাপমাত্রা এবং চাপে কতটি অণু থাকবে, তাই তো? আমরা জানি আদর্শ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার হচ্ছে প্রতিটা গ্যাসের কি মোলার আয়তন। তাহলে 22.4 লিটার গ্যাসে আমার অণু থাকবে টোটাল কয়টি? 6.023 into 10^23। তাহলে 1 লিটারে কত থাকবে? 6.023 into 10^23 কে আমি 22.4 দিয়ে ডিভাইড করব। এটা তোমরা খুব ইজি একটা অঙ্ক, নিজেরাই করে নিতে পারবে, এই জন্য আমি এটা করছি না। যেটা তোমাদের নিজে করো বলেছে আমি ওই অঙ্কটা করে দিচ্ছি। কি বলেছে দেখো, প্রমাণ অবস্থায় 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। টোটাল অণুর সংখ্যা কিন্তু বলেনি, বলেছে কি পরমাণু। CH4 অর্থাৎ কার্বনের কয়টি পরমাণু আছে বা হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যৌগের ক্ষেত্রে প্রথমে আমাকে কি বের করতে হবে? অণু বের করতে হয়। যখন পরমাণু বের করতে হয় তখন যতটি পরমাণু আছে ততটি আমাকে মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হয়, তাই তো? তাহলে আমরা প্রমাণ অবস্থায় 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। আগে আমরা অ্যামোনিয়া গ্যাসের কি বের করব? আণবিক ভরটা বের করি। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? কার্বনের 12 আর হাইড্রোজেনের হচ্ছে 1.008 কে আমরা ম্যাথ করার সুবিধার্থে কত লিখি? 1 লিখি। তাহলে 1 into 4 equals to 12 plus 4 সমান হচ্ছে 16। তাহলে এই 16 গ্রাম অ্যামোনিয়া সমান হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। আবার 1 মোল অ্যামোনিয়ার
মোলার আয়তন কত, আর প্রমাণ অবস্থায় আমাদেরকে কিন্তু বলেই দিয়েছে। তাহলে প্রমাণ অবস্থায় এই অ্যামোনিয়া গ্যাসের প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন কত হবে, সেই 22.4 লিটার। মোলার আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা কি লিখতে পারি, 22.4 লিটার মোলার আয়তনের গ্যাসে অণুর সংখ্যা, 4 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত, এই যে 1 মোল অ্যামোনিয়া বলেছিলাম, আর 1 মোল অ্যামোনিয়াতে আমার সবসময় অণুর সংখ্যা কতটি থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যাটা, অর্থাৎ 6 অণুর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সুতরাং 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা হবে 22.4, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি, আর আছে কত 5 লিটার। 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 22.4, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু কত হবে 5 হবে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবে, আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর এই মুহূর্তে নেই, সো আমি ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবে। এটা কি বের হচ্ছে, এটা হচ্ছে 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা। আমার কোশ্চেন কিন্তু সেটা না, আমার কোশ্চেন হচ্ছে 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এখানে যে অ্যানসারটা বের হবে, ওই অ্যানসারকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব, হাইড্রোজেনের আমার কয়টি পরমাণু আছে, 4টি। তাহলে আমি ওই অ্যানসারটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার কি আসবে, অ্যানসারটা আসবে, অর্থাৎ প্রমাণ অবস্থায় 5 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে সেটা বের হবে। আশা করি সবাই বুঝেছো। এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু ম্যাথের কোনো কিছুতে লাগছে না, কিন্তু তারপরেও আমি বোঝানোর জন্য বললাম যে 16 গ্রাম অ্যামোনিয়া সমান হচ্ছে আমার 1 মোল অ্যামোনিয়া। ওই 1 মোল অ্যামোনিয়াতে আমার কতটি অণু থাকবে, সেই অ্যাভোগাড্রোর সংখ্যাটা অর্থাৎ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু থাকবে। এখানে আমরা একটু পর্যন্ত হচ্ছে কিসের ক্যালকুলেশন, অণুর ক্যালকুলেশন। যখন আমি অ্যানসারকে 4 দিয়ে গুণ করব তখন কি চলে আসবে, পরমাণু চলে আসবে। তোমরা আবার ডিরেক্টলি করে দিও না, এটা আমি তোমাদের জাস্ট বোঝার জন্য বললাম। এটা জাস্ট অণুর সংখ্যাটা আসবে, এরপরে এখানে লিখতে হবে যেহেতু অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন অণুর সংখ্যা হচ্ছে, হাইড্রোজেন পরমাণু আছে 4টি, তাহলে টোটাল হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে কতটি, অ্যানসার ইনটু 4, যে অ্যানসারটা বের হবে সেটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই আরেকটা লাইন পারবে, এতে লিখতে হবে কি, সুতরাং অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অ্যানসার ইনটু 4। ক্লিয়ার সবার কাছে? মুছে ফেলবো, ঠিক আছে? তোমরা তো এখানে সুবিধা আছে, এই অনলাইন ক্লাসে ধরো আমার শেষ, কিন্তু তোমাদের অনেকের হয়তো তোলা হচ্ছে না বা বুঝতে একটু সময় লাগছে, বারবার রিপিট করে ক্লাসটা দেখতে পারবে। এই তো, তাহলে আমি মুছে দিচ্ছি। আমরা নেক্সট আরেকটা ম্যাথে চলে যাই। নেক্সট আছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। আমরা জানি 1 মোলের ক্ষেত্রে আয়তনটা হচ্ছে কত, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় আয়তনটা হচ্ছে 22.4 লিটার। তাহলে 5 মোলের ক্ষেত্রে কি হবে, 22.4 কে আমি 5 দিয়ে গুণ করব। যাই থাকুক সেটা আমার প্রমাণ অবস্থায় হচ্ছে 1 মোলের হিসাব। 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলো, 1 মোল অ্যামোনিয়া গ্যাস বলো, 1 মোল হাইড্রোজেন গ্যাস বলো, 1 মোল অক্সিজেন বলো, যাই বলো সেটা যদি 1 মোল হয় তাহলে তার মোলার আয়তনটা কি হবে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে, আদর্শ তাপমাত্রা এবং চাপে তার মোলার আয়তনটা হবে 22.4 লিটার। আর যখন 5 মোল হবে তখন আমি 22.4 কে 5 দিয়ে গুণ করে দিব, 10 মোল হলে 22.4 কে 10 দিয়ে গুণ করে দিব। ইজি একটা ম্যাথ। নেক্সট হচ্ছে কি, প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত, আমি এটা করে দিই। প্রমাণ অবস্থায়
5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত? 5টি বলেছে। এখন প্রমাণ অবস্থায় আমার কয়টি অণু থাকে বলো? অণুর আয়তন কত? আমরা সবাই জানি প্রমাণ অবস্থায় অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে আমার অণুর সংখ্যা হচ্ছে কত? 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.023 into 10^23 T। এই এতটি 6.023 into 10^23 T অণুর আয়তন প্রমাণ অবস্থায় কত? 22.4 লিটার। একটু প্রথমে লিখে দিবে তোমরা কথাটা প্রমাণ অবস্থায়। যদি অবস্থাটা প্রমাণ না থাকে অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু 22.4 লিটার প্রযোজ্য হবে না। সো আমাকে অবশ্যই 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 লিখতে হবে প্রমাণ অবস্থায় 6.023 into 10^23 টি অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। একটি অণুর আয়তন কত? 22.4 divided by 6.023 into 10^23। আর আমার কয়টি কার্বন ডাই অক্সাইডের অণু চেয়েছে? 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন 22.4 6.023 into 10^23 into কত হবে? 5। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা করে নিবে। এই মুছে ফেলছি তাহলে। এই হচ্ছে আমার আরেকটা ম্যাথ গেল। নেক্সট হচ্ছে কি দেখো, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এখন আমি এর আগে অণুর ক্যালকুলেশন করেছি, এখন গ্রামে হলে আমার কি বের করতে হবে? আণবিক ভরটা বের করতে হবে, তাই তো? 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এখন হাইড্রোজেনের আয়তন কত বলেছে? হাইড্রোজেনের আণবিক ভর কত আসবে? H2 এর আণবিক ভর আসছে কত? আণবিক ভর 1 into 2 সমান হচ্ছে কত? 2 গ্রাম, তাই তো? আর ভর দেওয়া আছে কত? 2 গ্রাম ভর দেওয়া আছে, টোটাল ভরটা দেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমি এখানে এটাই করতে পারি, W/m এই সূত্রটাকে কি করতে পারি? ফেলতে পারি না? আর যদি তোমরা সূত্র দিয়ে করতে না চাও, আয়তন হচ্ছে বের করতে বলেছে কি? আয়তন V কত সেটা বের করতে বলেছে। তো V এর সাথে আমার রিলেশন কার? V এর সাথে রিলেশন হচ্ছে n এর, আবার n এর সাথে রিলেশন হচ্ছে W/m এর, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? n equals to W/m equals to V/22.4, তাই তো? এখন আমার দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, W এর মান দেওয়া আছে তোমার কত? W এর মান দেওয়া আছে 10, m দেওয়া আছে 2, V টা আমরা বের করব, আর এদিকে আছে 22.4। তাহলে 2V equals to 10 into 22.4, শুধু V সমান হচ্ছে কত? 10 into 22.4 5, তাহলে 5 into 22.4, তাই তো? equals to হচ্ছে 112 লিটার। বুঝতে পেরেছো সবাই? এটা কেন লিখলাম? আমার n এর সূত্র একবার W/m, আরবার n এর সূত্র হচ্ছে V/, আমার লাগছে কি? V। তাহলে n equals to যদি এটা হয়, n equals to এটা হয়, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি, তাই তো? এই কারণে লিখেছি। এই গেল আমাদের আরেকটা ম্যাথ। এখন তোমরা যাদের কাছে টেস্ট পেপার আছে, ক্লাস 10 এ যারা আছো অনেকেই আশা করি টেস্ট পেপার আছে, আগের ইয়ারের টেস্ট পেপার কালেকশন করেছো, তো ওখানে কিন্তু আরো অনেক ম্যাথ আছে এই চ্যাপ্টারের। ওই ম্যাথগুলো একটু নিজেরা বাসায় বসে করার চেষ্টা করবে, ঠিক
ঠিক আছে। আমি তাহলে নেক্সট চলে যাই হচ্ছে মোলার দ্রবণে। মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? মোলার দ্রবণ বলতে বুঝি আগে আমরা দ্রবণটা বুঝি। দ্রবণ কি? দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, তাই তো? দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। এখন আমি দ্রব লিখলাম হচ্ছে চিনি, আর দ্রাবক দিলাম পানি। তাহলে চিনি এবং পানি এই দুটো যখন মিক্সড হবে তখন একটা কি শরবত তৈরি হবে। তাহলে ওই শরবতটাকে আমরা কি বলবো? ওই জুসটাকে আমরা বলবো হচ্ছে দ্রবণ। আমরা কিন্তু বাসায় করি, লেবুর শরবত করছি, লেবুর রস দিচ্ছি, চিনি দিচ্ছি, পানি দিচ্ছি, ওটা ওই যে জুসটা তৈরি করছি ওটা হচ্ছে কি দ্রবণ। তো পানিটা হচ্ছে এই ক্ষেত্রে দ্রাবক হিসেবে কাজ করবে, আর চিনিটা হচ্ছে দ্রবণ হিসেবে কাজ করবে। এখন দ্রবণ হচ্ছে আমার দু ধরনের, একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। লঘু দ্রবণ আরেকটি হচ্ছে গাঢ় দ্রবণ। লঘু দ্রবণ মানে কি? যেখানে আমার দ্রবের পরিমাণটা কম থাকবে, পানির পরিমাণটা বেশি থাকবে কিন্তু দ্রব একেবারেই কম থাকবে, পাতলা থাকবে তখন সেটাকে, হালকা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লঘু দ্রবণ। আর গাঢ় দ্রবণ হচ্ছে লঘু দ্রবণের তুলনায় একটু বেশি থাকবে চিনির পরিমাণটা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গাঢ় দ্রবণ। পানির পরিমাণটা ধরো সমানই থাকবে। আমি 100 ml পানি নিলাম, 100 ml পানি নিয়ে দ্রব চিনি দিলাম হচ্ছে 1 টেবিল চামচ, 1 টিস্পুন। তাহলে এটা হচ্ছে ধরো লঘু দ্রবণ। আর যদি আমি চিনির পরিমাণটা 5 টিস্পুন করে দিই, পানির পরিমাণটা সেমই রাখি, 100 ml রাখি, তাহলে এটা হয়ে যাবে কি গাঢ় দ্রবণ। অর্থাৎ এটার সাপেক্ষে এটা হচ্ছে গাঢ় দ্রবণ। এই হচ্ছে আমাদের দ্রবণ। এখন মোলার দ্রবণ মানে কি? মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোল দ্রব যে পরিমাণ পানিতে বা দ্রাবকে দ্রবীভূত থাকবে সেটাকে বলা হচ্ছে মোলার দ্রবণ। অর্থাৎ পানিটার পরিমাণও আমার কি হতে হবে? সমান হতে হবে। 1 লিটার দ্রবণে পানির পরিমাণ থাকবে 1 লিটার আর মোল থাকবে হচ্ছে 1 মোল, তখন সেটা হয়ে যাবে 1 মোলার দ্রবণ। আমি যদি কি করি, মোল সংখ্যাটা বাড়িয়ে দিই, তাহলে যেমন হচ্ছে ধরো 1 লিটার পানি আর গ্লুকোজ দিলাম 1 মোল, 1 মোল গ্লুকোজ, গ্লুকোজের সঙ্গে কি C6H12O6, অথবা 1 মোল আমি চিনি দিলাম C11H22 না C12H22O11, এটা হচ্ছে কি সুগার আর এটা হচ্ছে গ্লুকোজ। এখন 1 লিটার পানিতে যদি আমি 1 মোল গ্লুকোজ দিই তখন সেটা হবে গ্লুকোজের 1 মোলার দ্রবণ। আমি যদি 1 মোলটাকে 5 মোল করে দিই তখন সেটা হয়ে যাবে 5 মোলার দ্রবণ। আবার চিনিটাকে যদি আমি 6 করে দিই তাহলে চিনির 6 মোলার দ্রবণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মোলার দ্রবণ। অর্থাৎ 1 লিটার দ্রবণে 1 লিটার পানিতে যখন 1 মোল কোনো দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ। তারপর হচ্ছে কি মোলারিটি। মোলারিটিও হচ্ছে তোমার সেম। মোলারিটিটা হচ্ছে যেটা বললাম, মোলার দ্রবণটা 1 মোলারিটি, 2 মোলারিটি, 3 মোলারিটি। জাস্ট মোলার দ্রবণকে আমি, মোলারিটি মানে হচ্ছে আমি জাস্ট সেটাকে প্রকাশ করাটা। যেমন সেমি মোলার, ডেসিমোলার, সেমি মোলার দ্রবণ, প্রথমে মোলার দ্রবণ, সেমিমোলার, এরপর হচ্ছে ডেসিমোলার দ্রবণ। মোলার দ্রবণের মোলারিটি কত থাকবে? আমি যেহেতু এখানে 2 মোলার 3 মোলার কিছু লিখি নাই, তাহলে মোলার দ্রবণের মোলারিটি থাকবে 1। মোলারিটি হচ্ছে জাস্ট একটা কি বলবো, ম্যাথ করার জন্য একটা আদর্শ, একটা চলক। এরপর সেমি মোলার, সেমি মানে কি হাফ, সেমি মোলার দ্রবণের মোলারিটি কত হবে? 0.5। আর ডেসি মোলার দ্রবণের মোলারিটি হবে কত? 0.1। এটাই হচ্ছে মোলারিটি। তাহলে আমরা মোলারিটির সংজ্ঞাটা বই থেকে কি দিব? আমাদের বইয়ে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে মোলারিটি।
যেমন হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এই যে মোলার দ্রবণটা মোলারিটি, অর্থাৎ 1 লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। যদি 1 মোলার দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি হচ্ছে 1। যদি 0.5 মোলার দ্রব দ্রবীভূত থাকে তখন তার মোলারিটি হচ্ছে 0.5 মোলার। এই মোলারিটি এবং বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করেন তোমাদের আছে, এটা আমরা ল্যাবে করব কিভাবে প্রস্তুত করবো, খুব ইজি। আমি 1 লিটার দ্রবণ নিব এবং যে দ্রবণটা দ্রবীভূত করতে কিসে নিব, আয়তনিক ফ্লাক্সে নিব। তোমাদের সাথে তো ক্লাস 9 এর সাথে আমার কোনো প্র্যাকটিক্যাল হয় নাই, স্কুল বন্ধ হয়ে গেল করোনার জন্য। সো ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা মোলার দ্রবণ বা মোলারিটি সম্পর্কে আমাদেরকে কিভাবে মোলার দ্রবণগুলো তৈরি করব আমরা পুরো একটা ক্লিয়ার ধারণা পাবো। আমি জাস্ট বলে যাচ্ছি, একটা আয়তনিক ফ্লাক্স নেব, আয়তনিক ফ্লাক্সের মধ্যে আমি 1 লিটার পানি নেব, ওখানে দাগ কাটা থাকবে। তোমার আয়তনিক ফ্লাক্সে 1 লিটার 2 লিটার ওরকম ফ্লাক্সগুলোর আয়তন কিন্তু ওরকম 1 লিটার। যদি আমি মোলার দ্রবণ প্রস্তুত করতে যাই তাহলে আমি অবশ্যই 1 লিটার আয়তনিক ফ্লাক্স নিব এবং সেখানে দাগ কাটা থাকবে যে আমি কত মোলার দ্রবণটাকে আমি ওয়েট মেশিনে মেপে নিব। 0.5 মোল যদি আমি নিতে চাই তাহলে আমি ওয়েট মেশিনে মেপে ওটার সাথে জাস্ট মিক্স করবো, তাহলে আমার ওই মোলার দ্রবণটা তৈরি হবে। এখন হচ্ছে মোলারিটির যে ম্যাথগুলো আছে সেগুলো করার জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে, আমি সূত্রটা একটু নিচ্ছি। যেমন হচ্ছে দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি সমান এটা মুছে দিচ্ছি, দ্রবণের মোলারিটি সমান গ্রাম এককে দ্রবের ভর। গ্রাম এককে দ্রবের ভর into 1000 divided by মিলিলিটার এককে দ্রবণের আয়তন ইন্টু দ্রবের আণবিক ভর। আমরা যে কোনো দ্রবণের মোলারিটি বের করার জন্য কিভাবে মোলারিটি বের করব, গ্রাম এককে দ্রবের ভর, যেই দ্রব্যটাকে দিব সেটা কত গ্রাম। যদি আমার কিলোগ্রামে থাকে তাকে অবশ্যই আমাকে কিসে আনতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে দ্রবের ভর সমান হচ্ছে কিসের দ্রবের ভর, গ্রাম এককে দ্রবের ভর ইন্টু 1000 ডিভাইডেড বাই মিলিলিটার এককে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা মিলিলিটার নিতে হবে। 1 লিটার আমরা সবসময় বলছি মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে 1 লিটার। তাহলে 1 লিটার সমান আমার কত মিলিলিটার, 1 লিটার সমান সম্ভবত 1000 মিলিলিটার। তো আমাকে ম্যাথ করার সময় সেটাকে আমি লিটার এককে রাখতে পারবো না, আমাকে মিলিলিটার এককে কনভার্ট করে নিতে হবে। মিলিলিটার এককে দ্রবণের আয়তনটা, এরপর হচ্ছে দ্রবের আণবিক ভর, আমি যে দ্রবটা ইউজ করেছি তার আণবিক ভরটা আমাকে বের করে নিতে হবে। এখন আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের সূত্রটা ক্লিয়ার হবে। এই যে প্রথম ম্যাথটাই আমরা করছি 250 ml আয়তনিক ফ্লাক্সে। ওটা আমি লিখলাম না, শুধু লিখলাম 250 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। অর্থাৎ আমাদের এখানে কি বের করতে হবে, মোলারিটি হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর 250 ml 0.2 মোলার, অর্থাৎ এটা আমার কি মোলারিটি। যখন 0.2 মোলার দেওয়া থাকবে আমি বুঝে যাব এটা আমার কি দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, আমি সূত্রটাকে ফেলার জন্য আমার কি কি আছে দেখো। প্রথমে আছে 250 ml অর্থাৎ মিলিলিটার এককে দ্রবণের আয়তন, এটা দেওয়া আছে, দ্রবণের আয়তনটা দেওয়া আছে। মোলারিটি, এই যে দ্রবণের মোলারিটি দেওয়া আছে কত, 0.2 মোলার। এরপর সোডিয়াম ক্লোরাইডের
কি বের করতে হবে, আণবিক ভরটা বের করতে হবে। সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, অর্থাৎ আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত করব। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এক্ষেত্রে দ্রবণ হিসেবে কাজ করবে। আমাকে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে আমার কি আর কি লাগছে, গ্রাম এককে দ্রবের ভরটা আমি বের করব। কিভাবে প্রস্তুত করব, তার মানে হচ্ছে গ্রাম এককে আমার দ্রবের ভর, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য আমাকে দিতে হবে সেটা আমি বের করব। এখন আমি এটাকে ইজিলি করতে পারি। দ্রবণের মোলারিটিকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি, দ্রবণের মোলারিটিকে আমি প্রকাশ করতে পারি, এখানে দেওয়া আছে S, তারপর গ্রাম এককে দ্রবের ভর দেওয়া আছে W, মিলিলিটার এককে দ্রবণের আয়তন দেওয়া আছে V, আর হচ্ছে দ্রবের আণবিক ভর দেওয়া আছে M। তাহলে সূত্রটা কি হচ্ছে, S equals to W into 1000 divided by মিলিলিটার এককে আয়তন V into আণবিক ভরকে M। আমাদের ছোট্ট করে এখানে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করে নিতে হবে। সোডিয়ামের আণবিক ভর কত ছিল, সোডিয়ামের আণবিক ভর ছিল সম্ভবত 23, আর ক্লোরিনের আণবিক ভর হচ্ছে একটু দাঁড়াও আমি একটু দেখছি, ক্লোরিনের আণবিক ভর 35.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত আসবে তোমার, 5 × 3 = 8, 58.5। বাকি সব তো আমাদের দেওয়াই আছে, এখন আমরা জাস্ট বসিয়ে দিব। W into 1000 equals to S into V into M। আমার যেহেতু W বের করতে হবে, এই জন্য আমি এগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই 1000। S কি দেওয়া আছে, দ্রবণের মোলারিটি 0.2, V দেওয়া আছে মিলিলিটার এককে কিন্তু দেওয়া আছে, ml এ দেওয়া আছে, আমাকে আর কিছুতে কনভার্ট করতে হবে না, 250 লিখলাম, আর M এর মান কত পেলাম 58.5 ডিভাইডেড বাই 1000। এই তো, তাহলে আসবে কত 2.925 গ্রাম। তাহলে 250 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করার জন্য আমার কতটুকু সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, আমার সোডিয়াম ক্লোরাইড দিতে হবে হচ্ছে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওখানে দিতে হবে। এই যে এটা যেহেতু গ্রাম এককে, আমি অবশ্যই কি লিখবো, অ্যান্সারের পাশে গ্রামটা লিখতেই হবে, মানে কিন্তু তোমাদের ম্যাথটা সম্পূর্ণ হবে না। এই আচ্ছা এটা রাখলাম, দ্রবণের মোলারিটি সূত্রটা থাক, ম্যাথটা মুছে ফেলি। আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ সেম দেওয়াই আছে। 2 লিটার 0.1 মোলার, 2 লিটার 0.1 মোলার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আছে। এখানে আমার কি বের করতে হচ্ছে, এখানেও হচ্ছে ঠিক সেম আগের মতো, এই যে ভরটা বের করতে হবে, অর্থাৎ ডাব্লিউটা বের করতে হবে। আমার লিটার মিলিলিটার এককে দ্রবণের আয়তন দেওয়া আছে 2 লিটার, এটাকে আমি কিসে নিব, মিলিলিটার নিতে হবে, তাহলে 2 × 1000 করতে হবে, ডাইরেক্ট 2 বসাই দিবা না। তারপর মোলারিটি দেওয়া আছে, S এর মান দেওয়া আছে কত 0.1 দেওয়া আছে, আর আণবিক ভরটা তোমরা বের করে নিবা। সোডিয়ামের আণবিক ভর আমরা জানি 23 × 2, কার্বনের হচ্ছে কত 12, আর অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন যেহেতু 3টে আছে তাহলে 16 × 3 হবে 46 + 12 + 48, এই তো 60, 106। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত আসছে 106 আসছে। তাহলে W = আমরা কি পেয়েছিলাম, SVM ডিভাইডেড বাই 1000, তাই তো। S এর মান আমার দেওয়া আছে কত 0.1, V এর মান দেওয়া আছে 2 লিটার, 2 কে আমি 2000 এ নিয়ে যাব, আর আণবিক ভর গ্রাম এককে আণবিক দ্রবের আণবিক ভর আছে কত 106 ডিভাইডেড বাই 1000। এইভাবে আমরা বের করে নিব কতটুকু আছে বা কিভাবে প্রস্তুত করব। এই ধরনের লেখা যদি আসে তাহলে আমাকে বুঝতে হবে গ্রাম এককে দ্রবের ভরটাই নির্ণয় করতে বলা হচ্ছে। এছাড়া আমরা দেখব কি কি দেওয়া আছে, যা যা দেওয়া আছে আর যেটা দেওয়া নেই সেটাই বের করব। এই হলো কথা।
নেক্সট আমরা চলে যাব হচ্ছে যোগে উপস্থিত মোলের শতকরা সংযুক্তি। বাকি ম্যাথগুলো তোমরা করে নিবে। এরপরে আছে হচ্ছে মোলারিটি বের করার একটা ম্যাথ আছে, কত মিলিলিটার আয়তন বের করার একটা আছে, আণবিক ভর, সবগুলো কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে। অর্থাৎ W SVM divided by 1000। যে কোনো তিনটা দেওয়া থাকবে, তোমাকে একটা বের করতে বলা হবে। হয় WVM দেওয়া থাকবে, S বের করতে হবে, অথবা WSM দেওয়া থাকবে, V বের করতে হবে, অথবা WSP দেওয়া থাকবে, M বের করতে হবে। তো যে কোনো তিনটা দেওয়া থাকবে, তোমরা যাই দেওয়া থাকবে সেগুলো দিয়ে বাকিটা বের করে নিতে পারবে এই সূত্র ইউজ করে। এই নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে যোগে মোলের শতকরা সংযুতি, যেটা তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, ধরো কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বন আছে কত, কার্বনের পরিমাণ কত পার্সেন্ট, আর অক্সিজেনের পরিমাণ শতকরা কত পার্সেন্ট, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি না। কিন্তু আমরা এখন একটা ম্যাথের সাহায্যে আমরা বুঝতে পারবো কত পার্সেন্ট অক্সিজেন আছে, কত পার্সেন্ট কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড পুরোটা তো হচ্ছে কি একটা যৌগ, ঠিক কিসের সমন্বয়ে গঠিত, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। তো কার্বন হচ্ছে আলাদা একটা মৌল, অক্সিজেনও হচ্ছে আলাদা একটা মৌল, এদের আলাদা আলাদা কত পার্সেন্ট সেটা আমরা এখন ম্যাথের সাহায্যে বুঝ করে নিব। সূত্রটা আমি লিখে ফেলছি। কোন যোগে 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকবে সেটাই হচ্ছে ওই যোগের কি শতকরা সংযুক্তি। তাহলে মোলের শতকরা সংযুক্তি সমান শতকরা সংযুক্তি সমান ওই মোলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা, কতটি পরমাণু থাকছে, পরমাণুর সংখ্যা ইনটু 100 যেটা পার্সেন্টেজ ডিভাইডেড বাই যোগের আণবিক সংখ্যা, যোগের আণবিক ভর। যেটা বলেছিলাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি কার্বনের পরিমাণটা বের করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বনের শতকরা সংযুক্তি, কার্বনের শতকরা সংযুক্তি যদি বের করতে যাই, তাহলে আমি কার্বনের মোলের পারমাণবিক ভর লিখব। কার্বনের পারমাণবিক ভর কত, 12 ইনটু পরমাণুর সংখ্যা কত, 1 ইনটু কত, 100। আর যৌগের আণবিক ভর কত হবে, ওই যে বলেছিলাম 12 যোগ অক্সিজেন হচ্ছে কত, 16, তো 16 ইনটু 4 আসছে কত, 1200। আর নিচে আসবে 12 প্লাস 464, তাই তো? তাহলে 1200 ডিভাইডেড বাই 78। 1200কে যদি 78 দিয়ে ডিভাইডেশন করি, একবার গেল 2, 11 থেকে 60 গেলে 4, অর্থাৎ 15%। আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে কত, 15 তাহলে এটাই আসবে কি শতকরা সংযুক্তি এত পার্সেন্ট। এইভাবে করে আমরা সবগুলা মোলেরে কিন্তু বের করতে পারছি। হাইড্রোক্লোরিক, আমাদের বইয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, তারপর ম্যাথে দেওয়া আছে, পানি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তো আজকে তাহলে একটু পর্যন্তই যাক। এটা খুব ইজি একটা জিনিস শতকরা সংযুক্তি বের করার, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে। আমরা যেই মোলেরই বের করতে যাই, পানির ক্ষেত্রে যদি বের করতে যাই তাহলে আমার সেম হবে, মোলের পারমাণবিক ভর লিখবো। যদি আমি অক্সিজেনটা বের করতে চাই তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমি 16 লিখবো। অক্সিজেন আছে কয়টা, একটা, 1 লিখবো, 100 লিখবো। আর টোটাল আণবিক ভরটা বের করবো, টোটাল হচ্ছে কত, 18। তাহলে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে, 18 হবে। তাহলে আমি পানির ক্ষেত্রে অক্সিজেনের আণবিক ভরটা এভাবে করে পার্সেন্টেজে বের করতে পারি। এটা নিয়ে আশা করি তোমাদের সমস্যা হবে না, খুব ইজি একটা জিনিস। তো আজকে এ পর্যন্তই থাক, অনেকগুলোই ম্যাথ করালাম। এছাড়া আরো অনেক ম্যাথ বইয়ে দেওয়া আছে,
বা তোমাদের কাছে যার যার কাছে যে যে গাইড আছে সেই গাইডগুলো তো দেওয়া আছে, টেস্ট পেপারে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা স্থূল সংকেত এবং শতকরা সংযুতির মধ্যে যে সম্পর্কটা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, আমরা